300 টাকা নেন তাহলে তার হয় না। এটা তো চরম একটা তাদের অযৌক্তিক দাবি। নিম্নবিত্ত মানুষ তাদের পুরে এরকম মরার উপরে খাড়ার গায়ে। জ্বালানি তেলের বাড়তি দামের সাথে সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর দাবি লঞ্চ মালিকদের। অযৌক্তিক বলছেন যাত্রীরা। বাস লঞ্চ বন্ধ থাকায় ট্রেনে উপচে পড়া ভিড়। ডিসেম্বরে পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। জীবনযাত্রায় প্রভাব পড়ার শঙ্কায় গ্রাহক। দাম না বাড়িয়ে সিস্টেম লস কমানোর আহ্বান ক্যাবের। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে তৃতীয় দিনে পণ্য ও পরিবহন ধর্মঘট চলছে। পথে ঘাটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পায়ে হেঁটে দফায় দফায় যানবাহন পরিবর্তন করে ছুটতে হয়েছে গন্তব্যে। জীবন জীবিকার প্রয়োজনে সবাই ছুটছেন অনিশ্চিত যাত্রায়। দফায় দফায় যানবাহন পরিবর্তনই শুধু নয়, পায়ে হেঁটে রওনা হতে হয়েছে বেশিরভাগ মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। গাবতলী থেকে সাভার 100 টাকা পিস 3 জন করে নিয়ে যাচ্ছে। 100 টাকার সিএনজি ভাড়া চাইতেছে 200 টাকা, 200 টাকার চাইতেছে 800 টাকা। ধর্মঘট ডাকার কারণে বাস চলাচল বন্ধ, তেলের দাম বৃদ্ধি, এগুলো তো জনসাধারণের একটা ভোগান্তি। এখন যাব কুষ্টিয়াতে, বাস তো নাই। জ্বালানি তেলের দাম বাড়ার অস্বস্তির সঙ্গে চাকরিজীবী ও শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত সূচি মানতে গিয়ে ক্ষোভ পৌঁছেছে চরমে। রবিবারের কারণে আমাকে যেতে হচ্ছে। পরীক্ষার হলে ঢুকতে লেট হয়ে গিয়েছে এবং আসার সময় প্রচুর কষ্ট হয়েছে। পরীক্ষার প্রিপারেশনটা ভালো মতো নিতে পারিনি। আমরা সন্দেহে ছিলাম যে পরীক্ষা হবে কি হবে না। জ্বালানি তেলের দাম বাড়ায় গত শুক্রবার থেকে দেশ জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ও মালিক সংগঠনগুলো। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর দাবি করেছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। আর সেই ভাড়া বাড়ানোর দাবিতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ যন্ত্রাংশের দাম বাড়ার কারণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। তবে যাত্রীদের দাবি লঞ্চ মালিকদের এমন অবস্থান অযৌক্তিক। বিস্তারিত সাদাত রহমতুল্লাহর রিপোর্টে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে যখন পরিবহন ধর্মঘট চলছে, তখন তাদের সাথে নৌযান মালিকরাও ভাড়া বাড়ানোর দাবিতে অঘোষিত ধর্মঘটের ডাক দিয়েছেন। শনিবার বিকেলে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় রাজধানী সহ সারা দেশের নৌযান। তবে লঞ্চ মালিকরা ভাড়া সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এসব দাবি না মানা হলে ধর্মঘট চলবে বলে জানান মালিকরা। তেলের মূল্য বৃদ্ধির কারণে তো হঠাৎ করে আরও 23 ভাগ খরচ বেড়ে গেছে। এটা সমন্বয় করলে 83 ভাগ হয়। আর অন্যান্য জিনিসপত্রের দাম, বিশেষ করে স্টিলের দাম, এই গত 1 মাসের মধ্যে 100%-এর বেশি বেড়ে গেছে। ওই কারণে আমাদের মেনটেনেন্স কস্ট, স্পেয়ার পার্টসের কস্ট, রিপেয়ারের কস্ট এগুলো বেড়ে গেছে। সব মিলিয়ে আমরা 100 ভাগ আমাদের ভাড়া বৃদ্ধি করার জন্য কালকে প্রস্তাবনা দিয়েছি। আমরা আশা করি এটা গভর্নমেন্ট বিবেচনা করবে এবং আমাদের সাথে আলোচনার মাধ্যমে একটা পারফেক্ট সিদ্ধান্ত নেবে। জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানো হয়েছে। আর বর্তমান লঞ্চ ভাড়া 100 কিলোমিটার পর্যন্ত 1 টাকা 70 পয়সার পরিবর্তে 3 টাকা 40 পয়সা এবং 100 কিলোমিটারের ঊর্ধ্বে 1 টাকা 40 পয়সা থেকে 2 টাকা 80 পয়সা বাড়ানোর দাবি মালিকদের। তবে যাত্রীরা বলছেন জনগণকে জিম্মি করে ভাড়া বাড়ানোর এমন দাবি অযৌক্তিক। 100% বাড়াবে, এটা তো চরম একটা তাদের অযৌক্তিক দাবি। আমরা জিবিল কাজ করিয়ে খাই, এতে তো আমাকে এত ভাড়া দিয়ে যাওয়া সম্ভব হয় না। যেখানে 200 টাকা ভাড়া সেখানে হয়তো 250 বা 300। এখন যদি 200 টাকা ভাড়া 400 টাকা হয়, এটা তো সবার জন্য, আমি না শুধু, প্রত্যেকটা মানুষের জন্যই একটা মাথার উপরে ওজন পড়তেছে। চলমান পরিস্থিতি নিরসনে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান যাত্রীরা। যারা যাত্রী আছে তাদের ইয়েটা কি, তাদের আয়ের উপরে তো তাদের ব্যয়টা হবে। তারা ট্রাভেল খরচ দিয়ে যদি এক জায়গায় আসে তাহলে তাদের অস্তিত্ব তো টিকবে না। নিম্নবিত্ত মানুষ তাদের পুরে এরকম মরার উপরে খাড়ার গায়ে। ওখানে একটা সরকারের দেখার লাগে, যদি 150 টাকার ভাড়া 200 টাকা নেন তাহলে মানুষ মানতে পারে। 150 টাকার ভাড়া যদি আপনি 300 টাকা নেন তাহলে তার হয় না। লঞ্চ মালিকদের দাবি 2013 সালে শেষবারের মতো লঞ্চের ভাড়া বাড়িয়েছিল বিএডব্লিউটিএ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাস লঞ্চ চলাচল বন্ধ থাকায় এখন একমাত্র ভরসা ট্রেন। রেল স্টেশনে তাই উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও মিলছে না টিকিট। তবে বাড়তি টাকায় কালোবাজারে টিকিট পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্ল্যাটফর্মে রেলগাড়ি পৌঁছা মাত্র এভাবেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। দরজা থেকে শুরু করে ভেতরের লবি, তিল ধারণের ঠাঁই নেই কোথাও।
রাজধানীর ভেতরে গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে যখন স্টেশনে পা রাখছেন সেখানেই মরার উপর খাড়ার ঘা। গলদঘর্ম হয়ে ঘন্টার পর ঘন্টা কাউন্টারে দাঁড়িয়েও মিলছে না টিকিট। এক একটি টিকিট যেন সোনার হরিণ। যারাও বা টিকিট পাচ্ছেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা তাদের। স্ট্যান্ডিং পাইছি, কিন্তু গাড়িতে উঠতে পারবো কিনা সে সন্দেহ আছে। বাস মালিকের সাথে সরকারের কোনো সমন্বয় নাই, তার কারণে আজকে আমাদের এই ভোগান্তি। আমি হচ্ছে সে নিউ মার্কেট থেকে হাঁটে আসছি স্টেশন পর্যন্ত। একটা মহিলা বা বাচ্চা তাদের দাঁড়ায় থাকা সেই সক্ষমতা নাই, তারা মাঝে মাঝে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থার মধ্যে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, এমন সিচুয়েশন তৈরি হয়েছে। ব্যাংক সহ সরকারি বিভিন্ন দপ্তরের চাকুরির পরীক্ষা, বিভিন্ন একাডেমিক পরীক্ষা থাকায় বিপাকে পড়েন রাজধানীতে আগতরা। এছাড়া জরুরি কাজে ঢাকা এসেও বিপদে পড়েন অসহায় মানুষ। পরীক্ষা দিতে আসছিলাম, আসছি ওইভাবে যাইতে হইতেছে এইভাবে। যাদের এই ঢাকা শহরে থাকার মতো কোনো জায়গা নাই, তারা কি করবে? শুক্রবারে যারা সকালে পরীক্ষা দিয়ে চলে যেতে চাইছিল তারা তো যেতে পারেনি। এই অবস্থার মধ্যে স্টুডেন্টরা কিভাবে বাসায় ফিরবে, পরীক্ষার্থীরা কিভাবে যাবে? বাড়তি চাপ সামাল দিতে আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করার কথা জানান রেল সংশ্লিষ্টরা। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন ট্রেনে, আন্তনগর ট্রেন সমূহে আমরা নতুন করে 22টি কোচ সংযোজন করেছি আজকে, আগামীকাল আরও বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন নানা সমস্যায় জর্জরিত বিশৃঙ্খল পরিবহন খাত যেন হঠাৎ করেই বন্ধ হয়ে এমন জনদুর্ভোগ তৈরি করতে না পারে, সে ব্যাপারে আশু পদক্ষেপ নিতে হবে সরকারকে। একই সাথে উদ্ভূত পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক করার দাবি তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহন বন্ধ থাকায় কক্সবাজারে আটকা পড়েছেন 20,000 পর্যটক। তাদের বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম পাঠাচ্ছে জেলা পুলিশ। এতে স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে। সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি, শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজারে আসেন হাজারো পর্যটক। যারা শুক্রবার ফিরে যাওয়ার শিডিউলে ছিলেন তারাও এসেছিলেন আরও কয়েকদিন আগে। বাস চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে কক্সবাজার ছেড়ে যেতে পারেননি। আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম ফেরানোর উদ্যোগ নেয় কক্সবাজার জেলা পুলিশ। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পর্যটকরা। সকাল থেকে বাসের জন্য ট্রাই করতেছি, বাস পাই নাই। পরিবহন ধর্মঘটের কারণে আমরা বাসের টিকিট ক্যান্সেল হয়েছে এবং কোনোভাবে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারছিলাম না। এখানে আটকে ছিলাম বেশ কয়েকদিন, 2-3 দিন। এখন এই পুলিশের এই উদ্যোগের কারণে আমরা অন্তত যার যার গন্তব্যে পৌঁছাতে পারছি। তাদের অসুবিধার কথা চিন্তা করে আমরা বাংলাদেশ পুলিশের তরফ থেকে তাদেরকে চিটাগাং পর্যন্ত ফ্রি অফ কস্ট পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এদিকে একই কারণে খাগড়াছড়িতেও আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। তাদের অভিযোগ, পরিবহন ধর্মঘটের অজুহাতে বাড়ানো হয়েছে সাজেকের রাত্রি যাপনের ব্যয় ও প্যাকেজে থাকা যানবাহনের ভাড়াও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম সমন্বয় করায় জনগণকে জিম্মি করা অযৌক্তিক মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও কমানো হবে। এদিকে কেউ এর সুযোগ নিয়ে ভাড়া বাড়ালে কিংবা পণ্যের দাম বৃদ্ধি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি। দেশের বাজারে বুধবার মধ্যরাত থেকে এক লাফেই ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয় 23%, আর তাতেই দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পণ্য ও গণপরিবহন ধর্মঘটে সাধারণ মানুষকে সইতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্য সফরে থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে আসেন শনিবার বিকেলে। দাবি করেন, বিশ্ববাজারে ক্রমাগত দাম বৃদ্ধি, বিপিসির লোকসান আর ভারতে পাচারের শঙ্কা থেকে দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না সরকারের। জ্বালানি তেলের দর সমন্বয়ের কারণে জনগণকে জিম্মি করা অযৌক্তিক উল্লেখ করেন জ্বালানি প্রতিমন্ত্রী। যেমন ডিজেলের মূল্য প্রতি লিটারে বেড়েছে 15 টাকা, ঠিক না? যদি প্রতি লিটার ডিজেল একটি যানবাহন 4 কিলোমিটার চলে, প্রতি লিটারে যদি 4 কিলোমিটার চলে, তাহলে যানবাহনের চলাচলে প্রতি লিটার খরচ বেড়েছে 3 টাকা 75 পয়সা। যদি এই হিসাবে ধরি আমি, 40 জন যাত্রী যদি একটি বাসে একজন যাত্রী 10 কিলোমিটার চলাচলের জন্য জনপ্রতি ভাড়া বাড়বে 0.93 পয়সা। এদিকে নিজ বাসায় এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লন্ডনে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগামীকাল বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সকলের সাথে আলাপ আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন
সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত রয়েছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে আবারও ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান ওবায়দুল কাদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিএনপির অভিযোগ, সরকারের সিন্ডিকেটের কারসাজিতে জ্বালানি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, আর দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলেও মন্তব্য করেন নেতারা। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক স্মরণসভায় এই কথা বলেন তারা। বাস চলছে না, ট্রাকও চলছে না, মানুষ পায়ে হাঁটছে, মানুষ যাবে কোথায়? একদিকে তার জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে এখন আবার বাড়িয়ে দিল এই জ্বালানির দাম, ফলে কি হবে? আরো দ্বিগুণ বাড়বে। যেহেতু আজকে দেশে মানুষ নিজের অধিকারগুলো আদায়ের জন্য কাজ করতে শুরু করেছে, সুতরাং সেইখান থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতে হবে। পৃথিবীর কোনো দেশে নাই যে একবারে এত টাকা বৃদ্ধি হতে পারে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হলো একটি সিন্ডিকেট, আর এই সিন্ডিকেট হচ্ছে আওয়ামী লীগের সিন্ডিকেট। তাই সরকার তাদেরকে কোনো রকমের ব্যবস্থা নিচ্ছে না, নিবৃত্ত করছে না। যারা জনগণকে কষ্ট দিয়ে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার সকালে রাজধানীর লালবাগে বাচ্চু সর্দার ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনোভাবেই সাধারণ মানুষকে জিম্মি করতে দেয়া হবে না। কেউ যাতে মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আগুন সন্ত্রাস, জনদুর্ভোগের সৃষ্টি করে, অহেতুক হানাহানির সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে, রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে মানুষের কষ্ট দিয়ে, আমরা তাদের বিরুদ্ধে আমরা সবসময় প্রতিরোধের ভাষায় কথা বলবো এবং সবসময় তাদেরকে আমরা ঘৃণা করব এবং তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিরোধ করব। ডিসেম্বর থেকে পানির দাম বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এক্ষেত্রে আবাসিক প্রতি ইউনিটে ৬২ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের ১ টাকা ৫২ পয়সা বাড়তি গুনতে হবে। কর্তৃপক্ষের দাবি, পানির উৎপাদন খরচ এবং সংস্থার ব্যয় নির্বাহের জন্য দাম বাড়ানো হয়েছে। এতে ক্ষুব্ধ গ্রাহকরা। আর ক্যাব বলছে, সিস্টেম লস কমিয়ে সেবার মান বাড়ানো উচিত সংস্থাটির। বিস্তারিত জানাচ্ছে ফেরদৌস লিপি। প্রায় ৬০ লাখ বাসিন্দার বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন পানির চাহিদা ৪৫ থেকে ৫০ কোটি লিটার। গ্রীষ্মকালে তা ৫৫ কোটি লিটারে ছাড়িয়ে যায়। বিশাল এই চাহিদা চট্টগ্রাম ওয়াসা পূরণ করে বিভিন্ন প্রকল্প থেকে উৎপাদিত পানি এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে। এই জন্য আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটে ১২ টাকা ৪০ পয়সা এবং অনাবাসিকে ৩০ টাকা ৩০ পয়সা ব্যয় করতে হয়। তবে আগামী ডিসেম্বর থেকে আবাসিক ইউনিটে ৬২ পয়সা এবং অনাবাসিকে ১ টাকা ৫২ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যে বিলটা এখন হয় প্রতি হাজারে ৬০ পয়সার মতো বাড়বে ডোমেস্টিক, আর ইয়েতে কমার্শিয়াল বাড়বে একটু বেশি। তেল গ্যাসের পর পানির এই বাড়তি দামে ক্ষুব্ধ গ্রাহকরা। যেরকম আছে এইরকম তো এমনি বেশি, আরও বাড়ালে তো আমরা এখানে বাসা ভাড়া করে থাকতে পারবো না। আমরা যারা ভাড়াটিয়া আছে, জমিদার অটোমেটিক আমাদের বাসা ভাড়া বাড়াই দিবে। গ্যাস বিলও বাড়তি, পানির বিলও বাড়তি যদি হয় তাহলে তো মানুষের কষ্ট হবে। আর ক্যাব বলছে, ওয়াসার সিস্টেম লস কমিয়ে খরচ কমানোর পাশাপাশি পানি সরবরাহ ও সেবার মান বাড়ানো উচিত। ওয়াসাতে সিস্টেম লসের পরিমাণ কিন্তু 30%-এর উপরে। যদি 30%-এর উপরে যদি তার সিস্টেম লস থাকে, তাহলে এখানে যে ব্যবস্থাপনার মান ভালো সেটা কিন্তু আপনি বলতে পারবেন। এর আগে ২০১৯ সালে পানির দাম ৬০% বাড়িয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় ওয়াসা, কিন্তু মন্ত্রণালয় তাতে রাজি না হওয়ায় গত বছরের ১ মার্চ দ্বিতীয় দফা পানির দাম পুনর্নির্ধারণ করে সংস্থাটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সার্চ কমিটির মাধ্যমেও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব। এই প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিবন্ধিত ৩১টি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের উদ্যোগে গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়।
নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, সার্চ কমিটির ভূমিকা ও নাগরিক প্রত্যাশা শিরোনামে গোলটেবিল বৈঠকে বক্তারা শক্তিশালী নির্বাচন কমিশনের ওপর জোর দেন। তারা বলেন, নির্বাচন কমিশন যত বেশি নিরপেক্ষ ও শক্তিশালী হবে, নির্বাচনের গ্রহণযোগ্যতা তত বেশি বাড়বে। তবে যেহেতু এখনও নির্বাচন কমিশন গঠনে কোনো আইন তৈরি হয়নি, তাই কমিটির উপরে আস্থা রাখার পরামর্শ তাদের। তবে সার্চ কমিটির পরিধি বাড়ানো, কমিটির সঙ্গে রাষ্ট্রপতি ও রাজনৈতিক দলের সংলাপ সহ 5 দফা সুপারিশ করেছে ইলেকশন মনিটরিং ফোরাম। ভ্রমণ ভিসার আড়ালে চলছিল মানব পাচার। প্রতারণার শিকার হয়েছেন 5 শতাধিক মানুষ। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এমন একটি চক্রের মূল হোতা সহ 8 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ভ্রমণ ভিসায় মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা নেয়া, এরপর ধরিয়ে দেওয়া হয় নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। পরে এই নকল ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটকে গেলে ভুক্তভোগীরা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু ততক্ষণে উধাও এই চক্র। নানা মাধ্যমে চেষ্টা করে তাদের খোঁজ বের করতে পারেন না প্রতারিতরা। তিনি বানায় দিছে নাই বিএমজি কার্ডটা। আমরা এয়ারপোর্টে গেছি, আমাদের দৌড়া ফেলাইছি এয়ারপোর্ট যে কর্মকর্তারা, কিন্তু আমরা এটা জানতাম না যে এটা ফেক ছিল। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, তুমি হেয়ারের মাধ্যমে যাওয়ার পরে দিয়ে তোমার বিএমই কার্ডটা দিব। রাজধানীর বিভিন্ন এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে এই চক্রের 8 সদস্যকে গ্রেফতারের পর র্যাব বলছে, প্রায় 7 বছর ধরে এই চক্র 5 শতাধিক মানুষকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। চক্রের মূল হোতা নাইম খান লোটাস প্রতারণার টাকা দিয়ে সংযুক্ত আরব আমিরাতে চালু করেছে ব্যবসা প্রতিষ্ঠান, আর নকল ক্লিয়ারেন্স কার্ড বানিয়ে দিত গ্রাফিক্স ডিজাইনার হাবিব। এই চক্রের মাধ্যমে গত 6-7 বছরে প্রায় 500-500-এর মতো লোক দুবাইতে প্রেরণ করা হয়েছে এবং একজন ব্যক্তির কাছ থেকে 2 থেকে 3 লাখ করে টাকা নেওয়া হয়েছে। বিএমইটি কার্ডের ব্যাপারে যদি বলি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আনুমানিকভাবে তারা বলেছে এখন পর্যন্ত শতাধিক 100-এর মতো বিএমইটি কার্ড তারা নকল প্রডিউস করেছে এবং ডিস্ট্রিবিউশন করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে র্যাব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মাত্র 10,000 টাকায় ঢাকায় পাকা বাড়ি দেওয়া সহ লোভনীয় অফার দিয়ে রাজধানীতে প্রতারণার ফাঁদ। হতদরিদ্রদের টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ ঘটনায় বাড্ডা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। রাজধানীর দক্ষিণ বাড্ডার নানির বাড়ির মোড় এই এলাকায় করোনার সময় হতদরিদ্র মানুষের সেবক হিসেবে হাজির হন মোহাম্মদ শরীফ নামে এক ব্যক্তি। এলাকায় স্বল্প মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে সবার কাছ থেকে তুলে নেন 15 থেকে 20,000 টাকা। প্রথমে কিছু পণ্য দিয়ে সবার আস্থা অর্জন করেন, এরপরই বেরিয়ে এসে আসল চেহারা। রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ি, বিদেশে পাঠানো, স্বল্প মূল্যে স্বর্ণ দেওয়ার কথা বলে প্রায় 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্র। বাচ্চা ফেটা নিয়ে কাজ করে মানুষের বাসায় কাজ করে টাকা দিচ্ছি, চাল দিব, তেল দিব, পরে বাচ্চাটা কত কষ্ট হয়ে চলি। এইখানে কমও এইখানে ঘর দিব, ঘরের লেগে দিছি 10,000 টাকা। চাইল ডাইল না দিব, 1 সপ্তাহের ভিতরে টাকা মানুষ জোগাড় করেন, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিব। আমরা ঘরে একটা বাড়ি দেবো, ঘর দেবো, আপনারা ওই কিছু টাকা দেন। সে বাইরের কথা বলছে, পরে কয়েকজন লোক জোগাড় করছে এই জায়গা, ঠিক আছে। জোগাড় করার পরে বলছে যে আমরা ঘর দেই, সরকারের মাধ্যমে ঘর দেই, পরে ঘরের লোক জোগাইছে এখানে। এই চক্রের প্রধান মোহাম্মদ শরীফ নিজেকে পরিচয় দিয়েছেন উত্তরা র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা, আর এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জনের দায়িত্বে ছিলেন সুফিয়া নামের এক নারী। হত দরিদ্রদের টার্গেট করাই তাদের প্রধান কাজ। 20-30 লাখের মতন নিয়ে সুফিয়া, শরীফ আর সুফিয়ার আরেকটা ভাই আছে, তারা 3 জন পলাতক। ফোন দিলে আসে না, ধরে না। ফোন দিলে উনি আরো উল্টা আমাদের হুমকি দেয়। ও আমাদের খুব কষ্ট দিতেছে, রোজার মাস বলে আমাদের কষ্ট দিছে, ওর বিচার চাই আমরা। এই ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পুলিশ জানায় দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে। একটা অভিযোগ পেয়েছি, যেহেতু এনারা প্রতারিত অভিযোগে যেটা আছে। স্থানীয়রা জানান শরীফ দক্ষিণ বাড্ডা সহ বিভিন্ন এলাকার মানুষদের প্রতারিত করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. সারা দেশে শুরু হয়েছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যম করোনার গণটিকার কার্যক্রম। প্রথম দিনে দেশের প্রায় 40,000 কমিউনিটি ক্লিনিকে দেয়া হয় করোনা টিকা। 7 দিনের এই কর্মসূচিতে টিকা পাবেন প্রায় 70 লাখ মানুষ। প্রতিটি ক্লিনিকে প্রতিদিন দেয়া হবে 500 ডোজ সিনোফার্মের টিকা।
সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ। বয়সের ভারে নুজ্জ এই বৃদ্ধ অনেক ইচ্ছে থাকলেও দিতে পারেননি করোনা টিকা। তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো তার। ঘর থেকে দুপা ফেলেই নিয়েছেন করোনা টিকার প্রথম ডোজ। টিকা আমার এখন ঘরের কাছে, আমি ঘরে বসে পেলাম, আমার আর কষ্ট করতে হলো না। এভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল করোনার টিকা। ঘরের পাশের ক্লিনিকে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঝামেলা ছাড়াই টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ। গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এই সুন্দর টিকাদান কর্মসূচি করাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকায় আগ্রহে টিকা দিচ্ছে। এটা বাংলাদেশ সরকার নিতান্তই ধন্যবাদ পাওয়ার মতো। 2 মাস ধরে আমি অপেক্ষা করতেছি টিকার জন্য, আজকে পায়ে খুব খুশি হয়েছি। এইখানে যে স্বাস্থ্যকর্মীরা আছে খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে টিকা দিয়েছে, আমাদের কোনো সমস্যা হয়নি। গণটিকার কার্যক্রমে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে এসে টিকা নিতে পারবেন প্রায় 70 লাখ মানুষ। 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 12 নভেম্বর পর্যন্ত। নির্ধারিত 7 দিনের যে কোনো একদিন বাছাই করে টিকা দিতে পারবে ক্লিনিকগুলো। তবে প্রতিটি ক্লিনিকের জন্য বরাদ্দ থাকবে 500 ডোজ টিকা। অনেকদিন ধরে যাবত ধরে আমাদের এই এলাকার লোকজন টিকার জন্য ঘোরাঘুরি করছে। এখন আজকে পায় এইখানকার লোকজন খুব আনন্দ। 2 দিন আগে মাইকিং করে দিছি, এখানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেটা নিয়েছি। যারা রেজিস্ট্রেশন করেছে এবং মেসেজ পেয়েছে শুধুমাত্র তাদেরকেই আমরা টিকা দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার এই বিশেষ ক্যাম্পেইনের আগে আরও 2টি ক্যাম্পেইনের আয়োজন করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। একদিকে 12 থেকে 17 বছর বয়সীদের, আবার অন্যদিকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে করোনার টিকা পৌঁছে দেয়া। সব মিলিয়ে করোনার টিকা কার্যক্রমে সরকারের সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে টিকাদান সম্পন্ন হলেও উপায় নেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা। করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকায় খাগড়াছড়ির স্কুলগুলোতে ঝরে পড়া শিক্ষার্থীর হার বেড়েছে। বেশিরভাগ স্কুলে উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। শিক্ষকরা বলছেন, দরিদ্রতা ও অভিভাবকদের অসচেতনতায় ছেলেমেয়েরা বিভিন্ন পেশায় জড়িয়ে গেছে। অবশ্য শিক্ষার্থীদের ফের বিদ্যালয়মুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। করোনাকালে প্রায় 1.5 বছরেরও বেশি সময় বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এই বিরতির পর শিক্ষা কার্যক্রম চালু হলেও পাহাড়ি জনপদ খাগড়াছড়ির স্কুলগুলোতে দেখা যায় শিক্ষার্থী উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। দারিদ্র্য ও অভিভাবকদের অসচেতনতার কারণে অনেক শিক্ষার্থী টাকা পয়সা রোজগারের জন্য বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন বলে জানান বিদ্যালয় সংশ্লিষ্টরা। আমাদের অনেক বন্ধু স্কুল আসতে পারেনি, করোনাকালে জড়িয়ে পড়ছে। আমাদের বন্ধুরা বিভিন্ন জায়গায় কাজে জড়িয়ে গেছে। করোনার আগে আমাদের অনেক ছাত্র সংখ্যা ছিল, অনেক সময় বসার জায়গাও দিতে পারতাম না, অনেক বেশি হইতো। আমার এখানে টোটাল 58 জন স্টুডেন্ট ছিল, এখন উপস্থিত আছে 16 জন। লোকালিভাবে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস বা নিম্ন যে শ্রম, ওইখানে তারা ঢুকে গেছে। দারিদ্রতা এবং দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে তারা নানা পেশায় শ্রমজীবী হয়ে গেছে, অনেকেই কাজ করে জীবিকা নির্বাহ করে। এদিকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ফি মওকুফ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। আমরাও এদেরকে বলছি যথেষ্ট ছাড় দেওয়ার জন্য, এবং আমাদের এই পাহাড়ি জনগোষ্ঠীর বা পাহাড়ি যারা আছে তাদের অর্থনৈতিক যাদের আছে তাদের যতটুকু সম্ভব এগুলো ছাড় দিয়ে তাদেরকে আবার স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে যাতে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। খাগড়াছড়ি জেলায় 127টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1200। সময় সংবাদ, খাগড়াছড়ি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের ডাকে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। চাপ বেড়েছে ট্রেনেও। এই মুহূর্তে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং খুলনা বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। প্রথমে যাচ্ছি গাজীপুরে রাজিবুলের কাছে। রাজীব, মৌটুসী, অনির্দিষ্ট যে ধর্মঘট, সেই ধর্মঘটের আজ তৃতীয় দিন। এই ধর্মঘটে কিন্তু আপনারা জানেন যে সারা দেশে একটি অচল অবস্থা তৈরি হয়েছে। যারাই আসলে যাত্রী তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে গন্তব্য সেখানে যেতে পারছেন না। আমরা ভোর থেকে গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি, রাস্তায় দেখেছি যে যেসব গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু একেবারেই নেই, পণ্যবাহী পরিবহন তো নেই। তবে মাঝে মধ্যে 2-1টি গাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা যাচ্ছে। এই যখন অবস্থা তখন আমরা
পরিবহন শ্রমিক মালিকদের সঙ্গে কথা বলেছি গত রাতে। তারা আমাদেরকে জানিয়েছেন যে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবেন সেই নির্দেশনা মতোই কি তারা আসলেই তাদের পরিবহন পরিচালনা করবেন। এই যখন অবস্থা, আপনারা জানেন যে রাজধানীর খুব কাছে এই গাজীপুর শিল্প অধ্যুষিত একটি এলাকা। এখানে প্রচুর শিল্প কারখানা রয়েছে। যেসব শ্রমিকরা ঘর থেকে বেরিয়েই কিন্তু বিভিন্ন ভাবে তাদের কর্মস্থলে যান, তাদের কিন্তু দুর্ভোগের সীমা নেই। কারণ তারা যে গণপরিবহন রয়েছে সেই সব গণপরিবহন কিন্তু পাচ্ছেন না। আমি যদি আপনাদেরকে জানাই যে গাজীপুর শহর অর্থাৎ মূল যে শহর চান্দনা চৌরাস্তা, এখান থেকে কিছুটা দূরে কিন্তু যেসব কারখানা রয়েছে অর্থাৎ হচ্ছে কর্জা কিংবা ইসলামপুর, ওইদিকে হচ্ছে শালদা, সেই সকল অঞ্চলে যেতেও কিন্তু তাদের এক ধরনের ব্যাগ পেতে হচ্ছে। এর কারণ যে তারা যে 10 থেকে 20 টাকার ভাড়া গুনে তাদের কর্মস্থলে যেত, যে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু সেই ভাড়া গুনতে হচ্ছে 40-50, কখনো কখনো আরো বেশি। যেই কারণে এই যে ধর্মঘট, সেই ধর্মঘটের সরাসরি যে প্রভাব সেই নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর পড়ছে। তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে। এই ধর্মঘটে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই, তবে মানুষের দুর্ভোগের শেষ নেই। জানিয়ে রাখছি যে আজকে কিন্তু একটি বৈঠক রয়েছে ভাড়া নির্ধারণ কমিটির। সেই বৈঠকের পর কিন্তু দুপুরের পর বাস ধর্মঘট প্রত্যাহারের একটি সম্ভাবনা রয়েছে। তবে পণ্যবাহী যেসব যান চলাচলের বিষয়টি, সেটি অনেকটাই অনিশ্চিত এখনো পর্যন্ত। যে কথা বলছিলাম যে ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া আসলে না বাড়ানোর, যে ভাড়া বাড়ানোর দাবিতেই কিন্তু পরিবহন শ্রমিকরা এই ধর্মঘট চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে গতকাল কিন্তু বিআরটির কোনো গাড়িও আমরা ওইভাবে দেখিনি, বিআরটিসির, কিন্তু আজকে দুই একটি গাড়ি আমরা লক্ষ্য করছি যে সড়কে চলাচল করছে। আমরা এই যে একটি দৃশ্য দেখছেন, এটি হচ্ছে চান্দনা চৌরাস্তার ঢাকা যেসব অযাচিত যানবাহন মহাসড়কে চলার কথা না, সেই সকল যানবাহনও কিন্তু এখন মহাসড়কে ঠাঁই পেয়েছে। তারা বাড়তি ভাড়া নিয়ে যারাই আসলে বেরিয়েছে বাড়ি থেকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, তাদের কাছ থেকে কিন্তু টাকা বাড়তি নিচ্ছে। এই যখন অবস্থা, তখন কিন্তু যে পুলিশ প্রশাসন কিংবা স্থানীয় যেসব প্রশাসন সড়ক মহাসড়কের কোনো তৎপরতা আমরা দেখিনি। আমরা আসলে এই ধর্মঘটের খবর জানতে পুলিশ প্রশাসন কিংবা স্থানীয় যেসব প্রশাসন সড়ক মহাসড়কের কোনো তৎপরতা আমরা দেখিনি। আমরা আসলে এই ধর্মঘটের খবর জানতে আমরা যেতে চাই খুলনাতে। খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী রুবেল। রুবেল, খুলনায় ধর্মঘটের কি অবস্থা? গত 2 দিন মতো আজও কিন্তু খুলনায় সারা দেশের ন্যায় চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে। ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিকদের ধর্মঘট। এই মুহূর্তে আমি রয়েছি নগরীর সবথেকে বড় বাস টার্মিনাল, সোনাডাঙ্গা বাস টার্মিনালে। এই বাস টার্মিনাল কিন্তু প্রতিদিন সকাল 6টা থেকে যাত্রীদের আনাগোনায় কোলাহলপূর্ণ অবস্থা থাকে, যেখানে কিন্তু বাসের যারা হেল্পার রয়েছেন, যারা অন্যান্য শ্রমিক রয়েছেন, তারা হাঁকডাক করতে থাকেন। কিন্তু গত 2 দিনের পর আজও কিন্তু এখানে শুনশান এক প্রকার নীরবতা অবস্থান করছে। তবে আজও কিন্তু সকাল 6টা থেকে এখানে যাত্রীরা আসতে শুরু করেছেন এবং যাত্রীরা এসে যথারীতি বাস পাচ্ছেন না এবং তারা সীমাহীন দুর্ভোগে পড়ছেন। আমরা যদি সকাল থেকে দেখতে পারি, এখানে আসলে যাত্রী দেখতে পেয়েছি, আমরা বিভিন্ন ধরনের যাত্রী দেখতে পেয়েছি, যারা দূর পাল্লা বা দূরে যাবেন এমন যাত্রীও দেখেছি, যারা আন্তঃজেলা বিভিন্ন জেলায় যেতে চান সেসব যাত্রীও দেখতে পেয়েছি। তো আমি যদি আপনাদের একটু বলি যে যাত্রীরা আসলে বাস না পেলেও খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে কিন্তু তারা বিকল্প উপায়ে যাওয়ার কয়েকটি পথ পেয়েছেন। এর মধ্যে যারা স্বল্প দূরত্বে যেতে চান তারা কিন্তু এখানে ব্যাটারি চালিত যে ইজি বাইক আছে সেই ইজি বাইকে আসলে যেতে পারছেন। পাশাপাশি এখানে সিএনজি এবং মাহেন্দ্রা চালিত যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু সোনাডাঙ্গা বাস টার্মিনালে আমরা দেখতে পেয়েছি। সাধারণত এই বাস টার্মিনালে এই ধরনের যানবাহন কিন্তু থাকে না। আজ কিন্তু আমি সারি সারি লাইনে এইসব গাড়ি দেখতে পেয়েছি এবং আমি দেখেছি যে তারা আসলে বিভিন্ন জায়গায় যে যাচ্ছেন তারা বেশ
ভাড়া দ্বিগুণ বা 3 গুণেরও বেশি ভাড়া হাঁকাচ্ছেন। আপনি দেখেছি যে এখানে যারা যাতে যে খুলনা থেকে নওয়াপাড়া, খুলনা থেকে যশোর পর্যন্ত এখান থেকে বাস, ইজি বাইকে এবং মাহেন্দ্রায় যাতায়াত করা যাচ্ছে। খুলনা থেকে আমি দেখেছি যে ইজি বাইকে পিরোজপুর পর্যন্ত যাতায়াত করা যাচ্ছে। খুলনা থেকে আপনি জানিয়ে রাখি এখানে বাস ভাড়া হচ্ছে 100 টাকা, যেখানে ব্যাটারি চালিত ইজি বাইকে 300 টাকা ভাড়া নিয়ে যাত্রী নিয়ে যাচ্ছেন। তো এই সীমাহীন দুর্ভোগ আসলে গত দুদিনের মতো আজও রয়েছে এবং আজ কিন্তু আমরা এসে শ্রমিকদের পেয়েছি। শ্রমিকরা কিন্তু যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু দু একজন করে আসলে সময় বাড়ার সাথে সাথে এই সোনাডাঙ্গা বাস টার্মিনালে জড়ো হচ্ছেন এবং তাদের সাথে আমি কথা বলেছি। তারা আসলে আমাদেরকে যে যারা জানিয়েছেন যে তারা আসলে তাদের সিদ্ধান্তে অনড়, তারা বাস চালাবেন না, তারা পরিবহন ধর্মঘট অব্যাহত রাখবেন। কারণ হচ্ছে যে এই ভাড়া বৃদ্ধি যদি না করা হয় তাহলে কিন্তু তারা আসলে লোকসানে পড়বেন এবং এই লোকসান তারা কাটিয়ে উঠতে পারবেন না এবং তারা তাদের আসলে অসহায়ত্বের কথা আমাদের কাছে প্রকাশ করেছেন, তাদের দুঃখের কথা প্রকাশ করেছেন, তাদের ক্ষোভের কথা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে দীর্ঘদিন কিন্তু তারা করোনার কারণে বাস বন্ধ রেখেছিলেন এবং তারা একসময় এক প্রকার বেকার হয়েছিলেন। তো এই করোনাকালীন সময় কাটিয়ে আসার পরে কিন্তু তারা যখনই এই বাস চালু শুরু হয়েছে তখনই কিন্তু তাদেরকে আবার বাস ধর্মঘট করতে হচ্ছে। পাশাপাশি যদি আমি আপনাদেরকে বলি, খুলনায় কিন্তু পণ্যবাহী যে ট্রাক, ট্যাংলরি এবং কাভার্ড ভ্যান শ্রমিকদের ধর্মঘট চলছে। এ কারণে কিন্তু খুলনায় আমি কিছুক্ষণ আগে খুলনার ট্রাক টার্মিনালে গিয়েছিলাম। এখানেও কিন্তু আসলে গত 3 দিনে কোনো পণ্যবাহী কোনো বড় ট্রাক ট্যাংলরি আসেনি। ফলে খুলনার আশেপাশ থেকে অবশ্য যেমন খুলনার বিভিন্ন উপজেলা, ডুমুরিয়া বা অন্যান্য উপজেলা থেকে কিন্তু কাঁচা মাল নিয়ে এখানে কিন্তু আমরা ভ্যান বা ইজি বাইকে আসতে দেখেছি এবং তাদেরকেও কিন্তু বেশি ভাড়া গুনতে হচ্ছে। তো এর পাশাপাশি আরেকটা জিনিস যদি বলে রাখি, খুলনা শহরের মধ্যে কিন্তু কোনো প্রকার বড় যানবাহন চলছে না এবং ভাড়াও বেশি। তো আমার কাছে এই ছিল খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। যাচ্ছি স্টুডিওতে মৌটুসি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে যানবাহন চলাচল। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল ও রাজিবুল হাসান। দেখছেন ভোরের সময়। Regal dressing table, elegant shop design, perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং পরিবহন ভাড়া বাড়ানোর দাবিতে উত্তরাঞ্চল সহ সারা দেশে চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, যার প্রভাবে মাত্র একদিনে প্রতি কেজি সবজির দাম কমেছে 5 থেকে 10 টাকা। পাইকাররা বলছেন এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন সব পক্ষই। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। সূর্য ওঠার আগে থেকেই প্রতিদিন সবজি আসা শুরু হয় মহাস্থান হাটে। তবে ক্রেতা কম আসায় পড়ে গেছে সবজির দাম। 7 দিন আগের তুলনায় সবজি শনিবার হাটে প্রতি কেজি সবজির দাম কমেছে 5 থেকে 7 টাকা। সরবরাহ বাড়লেও পাইকারের অভাবে বিপাকে চাষিরা। বাজার কম, কোনো পাইকার নেই, বিদেশ থেকে কোনো বাইরে থেকে কোনো পাইকারি আসতে পারেনি। মূল্য ছিল 1200, 1300, 1400। আজকে একটু আমদানির জন্য এই কারণে বাজার একটু কম। কচু আমরা উৎপাদন করছি, তার সঠিকভাবে মূল্য পাচ্ছি না, এই জন্য আমরা লসের মধ্যে আছি বর্তমান। ধর্মঘটের কারণে গাড়ি ঘোড়া ব্যাপারী আসতে পারতেছে না, এই কারণে বাজারে একটু কম ভাব। সাপ্তাহিক ছুটির দিনের দূর দূরান্ত থেকে পাইকাররা সবজি কিনতে এ হাটে আসলেও পরিবহন ধর্মঘটে লোকসানের আশঙ্কায় তারা। গাড়ি ঘোড়া যদি না চলে তো তাহলে আমার খুব সমস্যা। আমরা তো গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খাই, এই হাতের উপরে নির্ভর। মাল না কিনে আমরা করবো কি? এখন যাতে মনে করেন যে কেজিকে তো পড়েছিল 60 টাকা, এখন পড়ে যাচ্ছে 15 টাকা। কেজিকে 15 টাকা খরচই পড়ছে, তখন যা কি করে বেচবো আমরা? ব্যবসায়ীদের তথ্য মতে প্রতি সপ্তাহে শুধুমাত্র একদিনই মহাস্থান হাটে কেনা বেচা ছাড়াই প্রায় 1 কোটি টাকা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। টানা 3 দিন পরিবহন ধর্মঘটে ধান ও চাল সরবরাহে প্রভাব পড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ায় নওগাঁর হাটে ধানের দর কমলেও বেড়েছে সরু চালের দাম। পরিবহন ধর্মঘটের খবর জানাতে নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনালে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। মৌটুসি, আপনাকে ধন্যবাদ। টানা 3 দিনের এই অব্যাহত ধর্মঘটে কিন্তু স্থবিরতা নেমে এসেছে পরিবহন সেক্টরে। বিশেষ করে যাত্রীদের কিন্তু একটা অসহনীয় দুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম।
দূর দূরান্ত থেকে যাত্রীরা এখানে আসছেন এই বাস টার্মিনালে, কিন্তু আসলে পরিবহনের যে জটিলতা তা কিন্তু না কাটার কারণে এক ধরনের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে স্থানীয় কিছু অটো চার্জারে। অন্যদিকে কিন্তু এই পরিবহন ধর্মঘটের বড় ধরনের একটি প্রভাব পড়েছে এই নওগাঁ থেকে চাল সরবরাহের ক্ষেত্রে। আমরা এখানে চাল ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে চালের যে ট্রাক ভাড়াটা, এই ভাড়াটাই অনেকটা এখন প্রথম দিকে তারা যে ভাড়াটা 15,000 টাকায় সরবরাহ করতো, এখন কিন্তু সেটা 18 থেকে 20,000 টাকা প্রতি ট্রাকে ভাড়া গুনতে হচ্ছে। এ কারণে কিন্তু একটা বড় ধরনের চালের বাজারে প্রভাব পড়ার কথা বলছেন। অন্যদিকে কিন্তু হাটগুলোতে ধানের সরবরাহ বেড়েছে, আমনের কিছুটা ধান আসছে, এই ধানের দরও কিন্তু নিম্নের দিকে নেমে গেছে। এর কারণে কিন্তু সাধারণত এই অঞ্চলের কৃষি প্রধান এই জেলার কিন্তু কৃষি ক্ষেত্রে বা কৃষকের একটা অসহনীয় দুর্ভোগ আমরা এখানে লক্ষ্য করছিলাম। তবে বাস এবং চলার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসার কারণে কিন্তু সাধারণ মানুষের এই বাস টার্মিনালে আসছেন দূর দূরান্তে যাওয়ার জন্য, তারা কিন্তু যে স্বাভাবিক ভাড়াটা, এই ভাড়ার অতিরিক্ত গুনতে গিয়ে তাদের কিন্তু একটা নাভিশ্বাস এখানে আমরা লক্ষ্য করছি। এবং সিদ্ধান্ত না আসার কারণে কিন্তু একটা অস্থিরতা, একটা দোদুল্যমনতা তাদের ভিতরে দেখা যাচ্ছে। বিশেষ করে যাত্রীরা স্বাভাবিকভাবে তারা যেটা বলছেন যে হঠাৎ করে এরকম একটি ছন্দপতন বা অতিরিক্ত ভাড়া এবং পরিবহনের যে তেলের খরচ, এই খরচের সঙ্গে কিন্তু সামগ্রিক আয় ব্যয়ের সঙ্গে একটা অসঙ্গতি তারা দেখতে পাচ্ছেন। এবং এরকম পরিস্থিতিতে কিন্তু কোনোভাবেই তারা এটাকে কামনা করছেন না এবং দ্রুত এর একটা সমাধান আশা করছেন। তবে নওগাঁ থেকে কিন্তু প্রতিদিন চাল এবং ধানের যে সরবরাহ, এই পরিবহন সেক্টরের কিন্তু সরবরাহের ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক প্রভাব এখানে বলছেন ব্যবসায়ীরা। এ জেলা থেকে প্রতিদিন কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চাল সরবরাহ করা হয়ে থাকে প্রায় 70 থেকে 100 ট্রাক। গেল 3 দিনের এই পরিবহন জটিলতার কারণে কিন্তু এই পরিবহনের সংকটের কারণে কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু বাজারে সরু চালের দরটা কিছুটা বেড়েছে, প্রতি কেজিতে 2 টাকা পর্যন্ত সরু চালের লোকাল বাজারে দর বৃদ্ধির কথা বলছেন তারা। তবে এই পরিস্থিতির দ্রুত কিন্তু সমাধান চাচ্ছেন স্থানীয় সর্বশ্রেণীর মানুষ। তবে জেলা মোটর মালিক সমিতির সঙ্গে আমরা কথা বলেছি, পরে যতক্ষণ এই সিদ্ধান্ত না আসবে তত কিন্তু তাদের দিক থেকে এই অবস্থান তারা চালিয়ে যাবেন। পরিবহনের ভাড়ার ক্ষেত্রে তাদের যেটা মূল দাবি, যেহেতু তেলের প্রতি লিটারে দাম বেড়েছে 15 টাকা, এর সঙ্গতি রেখে কিন্তু ভাড়াটা নিশ্চিত করার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং এই দাবি না আসা পর্যন্ত কিন্তু এই অচল অবস্থা তাদের দিক থেকে অব্যাহত রাখার কথা বলা হয়েছে। তবে সামগ্রিকভাবে কিন্তু সাধারণ মানুষের ভিতরে এক ধরনের অতিরিক্ত ভাড়া গোনা, অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা বলা হচ্ছে। এই অতিরিক্ত খরচের খাত কিন্তু টানতে গিয়ে একটা অসহনীয় জীবনযাপনের দিকে তাদের যেতে হবে, এমন কথা কিন্তু সাধারণ মানুষের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তবে জেলায় কিন্তু চলতি আমন মৌসুমে ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। প্রায় 1,98,000 হেক্টর জমিতে কিন্তু এই মৌসুমে আমনের আবাদ করা হয়েছে। এই আমনের আবাদ কিন্তু এখন ঘরে ওঠার পালা। এই হাটগুলোতে কিন্তু নতুন ধান আসছে, কিন্তু এরকম সময় হঠাৎ দরটা কিছুটা নেমে যাওয়ার কারণে সাধারণ চাষিদের দিক থেকে কিন্তু আমরা একটা অনিশ্চয়তা, তারা অনেকটা হতাশ হয়ে পড়েছেন যে কাঙ্ক্ষিত দর শেষ মুহূর্তে পাবেন কিনা। অন্যদিকে কিন্তু আমন কেটে রবি মৌসুমের দিকে তাদের যাওয়ার একটা সময় তৈরি হচ্ছে, অতিরিক্ত টাকা গুনতে হবে চাষিদের, এই কথা কিন্তু চাষিদের মুখ থেকে জানানো হয়েছে যে এই সামগ্রিক পরিবহন এবং সামগ্রিকভাবে তেলের দর বৃদ্ধি কিন্তু প্রভাব কৃষি ক্ষেত্রেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, এই কথা কিন্তু আমরা চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তো মোটুসি, এই ছিল নওগাঁর সার্বিক পরিবহন এবং চাল সরবরাহের খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়ে পরিবহন ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে বিভিন্ন স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে। হিলি স্থলবন্দরে দেখা দিয়েছে পরিবহন সংকট। বন্দরে কিছু পণ্য নিতে আসা ট্রাক প্রবেশ করলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে মোংলা জেটির অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ট্রাক চলাচল বন্ধ থাকায় বন্দরের জেটি থেকে কোনো পণ্য বের হচ্ছে না, তেমনি ঢুকছেও না। এছাড়া ইপিজেড সহ শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরিতে উৎপাদন স্বাভাবিক থাকলেও মূলত পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় ও জরুরি পণ্য হিসেবে 2-1টি ভোজ্য তেল ও গ্যাসবাহী ট্রাক চলাচল করতে দেখা যায়। এদিকে সাতক্ষীরা ভোমরা বন্দরে কয়েকশো গাড়ি আটকা রয়েছে। কোটি কোটি টাকার কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আমদানিকারকরা। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীর কাউরান বাজারে বাড়েনি কাঁচা পণ্যের
দাম, বরং খুচরা পর্যায়ে শিম, বেগুন সহ অনেক সবজির দামই কমেছে, এমন দাবি এখানকার ব্যবসায়ীদের। তবে একদিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। প্রতিদিনের মতোই নিত্যপণ্যের পসরা নিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। বিভিন্ন দোকান যাচাই বাছাই করে ক্রেতারাও কিনছেন দরকারি শাকসবজি। শুক্রবার ভোর থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট চলছে তার কেমন প্রভাব পড়েছে রাজধানীর এই বাজারে, এমন প্রশ্নের জবাবে এখানকার খুচরা বিক্রেতারা জানালেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও কম ছিল আশপাশের কাঁচাবাজারের খুচরা বিক্রেতা। তাই পণ্য পর্যাপ্ত থাকায় অনেক সবজির দামই কমেছে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে। বেশিরভাগ ক্রেতাও জানালেন তুলনামূলক কম দামের কথা। আমরা তো মনে করেন সকালে মাল কিনি, বাজারে সব রকমের মালই পাইছি। ঢাকার বাড়ি যে মালটা যায় এখান থেকে ওই মালটা না যাওয়া যায়, আমরা আরো কমে পাইছি গতকাল থেকে। 100 টাকা কেজি হয়েছে সিম আজকে, গতকাল আসলে 140 টাকা 130 টাকা। তাল বেগুন গতকালকে আসলে আপনার 100 টাকা, আজকে হলো 90 টাকা। কফি আমার মনে হলো একটু দাম কম মনে হলো, 10টার মতো কম। গত সপ্তাহের চেয়ে বাজার আজকে একটু কম। সবজি এটা তুলনামূলক একটু দাম বেশি আগে থেকে, দাম কমেও নাই বাড়েও নাই। তবে এই বাজারের মাছ বিক্রেতারা জানালেন ধর্মঘটের বেশ প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। পরিবহন সংকটে স্বাভাবিক নেই সরবরাহ, তাই রাতারাতি বেড়েছে মাছের দাম। বাজার যেটা আছে 10-20 টাকা বাড়তি আছে সব মাছেই। গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, সেই জন্য তাদের একটাই অজুহাত হচ্ছে যে ধর্মঘট, গাড়ি চলতেছে না। অথচ বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। এদিকে কাঁচা পণ্যবাহী যানবাহন চলমান ধর্মঘটের আওতার বাইরে রাখতে না পারলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে নিত্যপণ্যের বাজার, এমন আশঙ্কার কথা জানালেন ক্রেতা বিক্রেতা সবাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন চিত্র সিলেটের বাজারে। সরবরাহ কম থাকায় বেড়েছে পণ্যের দাম। বিক্রেতারা বলছেন মালামালের যোগান না পাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষকের কথা বিবেচনায় এনে দ্রুত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সিলেটের বাজারে শীতের সবজির সমাহার ঘটলেও আকাশ ছোঁয়া দামে নাবিশ্বাস ক্রেতাদের। বেগুন 140, সিম 100, টমেটো 120, ফুলকপি 80, বরবটি 60, লাউ 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। পরিবহন ধর্মঘটের কারণে সাপ্লাই কম থাকার কারণে দামটা একটু বেশি। আমরা যারা গরিব আছি আমরা অনেক বেহাল অবস্থা। বিক্রেতারা বলছেন ধর্মঘটের কারণে সিলেটের বাইরে থেকে শাকসবজি না আসায় স্থানীয়ভাবে উৎপাদিত সবজি দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো যাচ্ছে না। গাড়ি বন্ধ দমালে মালের দাম বাড়ে। লেটি মালে শীতের মৌসুমের যে মালগুলা মানে কমাইছে। এদিকে কৃষকের স্বার্থ বিবেচনায় দ্রুত ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। কৃষক যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় এবং পণ্য যাতে আমাদের না পচনশীল পণ্য যাতে আমাদের না পচে যায়, এর নিরিখে কাজ করার জন্য আমাদের কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি এই কার্যক্রম পরিচালনা করছেন। সিলেটে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজিতে চাহিদার সামান্যই পূরণ হয়ে থাকে। বেশিরভাগই আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ডিজেলের দাম বৃদ্ধির কারণে জনগণের ভোগান্তির বিষয়টি সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি। আমরা যারা ভোক্তা, আমরা যদি একটু কম ব্যবহার করি, সারাদিন বাচ্চাদের আইন না রাখি, সারাদিন পানি অপচয় না করি, এটা কোনো মাস্টারি নয়, বাস্তবিকভাবে কমানো যায় কিছু আমাদের ব্যবহার, সেই দিকে আমি চিন্তা করতে পারি। তো সমস্যার আমি সমাধান, আমার কাছে কোনো পথ নেই, সমাধান মোটেও নাই, তবে উপশমের পথ আছে। সেই উপশমের পথ সরকার করতেছে, আশা করি সরকার সফল হবে। অর্থ সংকটে ধুঁকছে রাঙামাটির মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র। জরাজীর্ণ কারখানায় এখন সীমিত পরিসরে চলছে মাশরুমের স্পঞ্জ তৈরির কাজ। চাহিদার তুলনায় কম স্পঞ্জ উৎপাদন এবং সময় মতো সরবরাহ না করায় হতাশ চাষিরা। এদিকে কেন্দ্রটি পুরো দমে সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির এই মাশরুম বীজ উৎপাদন কেন্দ্রটি অর্থ সংকটে এখন ধুঁকছে। 2009 সালে শহরের পাশে আসাম বস্তিতে 1.5 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছিল এটি। শুরুতে দৈনিক 2000 স্পঞ্জ তৈরি করা হতো। 4 বছর পর 2013 সালে বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রের কার্যক্রম।
2018 সালে 2 লাখ টাকার রিভলভিং ফান্ডের মাধ্যমে আবারও উৎপাদনে যায় কেন্দ্রটি। এখন দৈনিক 200 স্পঞ্জ উৎপাদন করা হলেও তা স্থানীয় চাষিদের চাহিদার তুলনায় অপ্রতুল। কৃষকরা জানান সঠিক সময় পর্যাপ্ত বীজ না পাওয়ায় মাশরুম চাষ করতে পারছেন না তারা। মাশরুম চাষ করতে চাই কিন্তু এই মাশরুম বীজের অভাবে করতে পারতেছি না, সময় মতো বীজ পাচ্ছি না, এই জন্য আমরা উৎপাদনও করতে পারতেছি না। এখন আমরা প্রোডাকশনও দিতে পারতেছি না। আমরা এখন বেকার বসে আছি। ভালো করে ট্রেনিং হচ্ছে না। ট্রেনিংটা হলে হয়তো অনেক বেকারত্ব দূর হইতো। যখন আমরা ব্যক্তি উদ্যোগে জিনিসটা করতে যাই তখন আমাদের বীজের সংকট হয়। মাশরুম উৎপাদন কেন্দ্রটির বর্তমান নাজুক অবস্থার কথা জানালেন কর্মকর্তারা। কোনো রকম যে অবস্থায় আছে ওই পুরনো যন্ত্রপাতি দিয়েই কোনো রকম মেনটেনেন্স করে কার্যক্রমগুলো সীমিত আকারে চালিয়ে যাচ্ছে। আমাদের যে সরকারি সেন্টার এটা রিভলভিং ঋণের মাধ্যমে চলতেছে। আমরা চাষিদের যে চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছি। এদিকে কেন্দ্রটি আবারও পুরোদমে সচল করতে ঢাকার সাভারের মূল কেন্দ্রে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান আরেক কর্মকর্তা। লোকাল পর্যায়ে কৃষকদের কাছে চাহিদা আরো বেশি। ইতিমধ্যে আমি একটা প্রাক্কলন তৈরি করেছি, সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে আমার সিনিয়র স্যারদের কাছে পৌঁছে দিয়েছি। প্রকল্প আলোর মুখ দেখে আমার মনে হয় এখানকার কৃষকদের চাহিদা আমরা যথাযথভাবে পূরণ করতে পারবো। মাশরুম উৎপাদন বাড়লে রাঙ্গামাটি অর্থনৈতিকভাবে আরো লাভবান হতে পারবে বলে জানান এলাকাবাসী। সময় সংবাদ, রাঙ্গামাটি। শহরের সুবিধা গ্রামে নিশ্চিত করে সমবায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সমবায় সমিতির পাশাপাশি ব্যক্তি পর্যায়েও স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিত বলে মনে করেন তিনি। 50তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য সহ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, সমবায় ব্যবস্থাপনাকে মর্যাদার আসনে নিতে হলে দেশের সমবায় সমিতিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য আইনের সংশোধন প্রয়োজন হলে সেটিও করা দরকার। অনুষ্ঠানে এবছর 10টি ক্যাটাগরিতে 8টি সমবায় সমিতি ও 2 ব্যক্তিকে সমবায় পুরস্কার 2020 প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্যকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। You have to make accountable. আমরা 17 কোটি মানুষকে অ্যাকাউন্টেবল করতে পারবো না। জবাবদিহিতার আওতায় আনা মানে হলো তাকে সম্মানিত করা। তাকে যদি জবাবদিহির আওতায় আনতে পারেন, হি উইল বি বাউন্ড টু ডেলিভার হিজ রেসপন্সিবিলিটি। এটার জন্য আইনের বিধির রুলস রেগুলেশনের কোথায় কোথায় পরিবর্তন দরকার তাকে দেখা দরকার। গ্রাম শহর বানাবো, গ্রামে উন্নতি হবে। এই উন্নতির জন্য আমি মনে করি পরিকল্পিতভাবে গ্রামকে শহর বানাইতে হবে এবং আপনারা সমবায়ীরা সবাই মিলে সেখানে আমরা কাজ করলে ইনশাল্লাহ আমরা অনেক পরিবর্তন করতে পারবো। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয় 50তম জাতীয় সমবায় দিবস। এতে ক্যান্সার আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। দিবসটি ঘিরে গোপালগঞ্জ ও ঝিনাইদহে র্যালি বের হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ঝিনাইদহে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ভোলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়। সিলেটের গোপালগঞ্জে 890 জন কৃষকের মাঝে সার ও শস্য বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ কৃষকদের হাতে তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ। কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের নদীপথের আতঙ্ক 7,000 অবৈধ বাল্কহেড। অদক্ষ চালক আর ফিটনেসবিহীন এই জলযানের ধাক্কায় প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। অভিযোগ আছে, ঘুষ নিয়ে অবৈধ বাল্কহেড অবাধে চলাচলের অনুমতি দিচ্ছে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তারা। তবে ঘুষ নেওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিএ। আল মামুনের ক্যামেরায় মার্জিয়া মোমোর রিপোর্ট।
5,221 কিলোমিটার দীর্ঘ নদীপথে মূর্তিমান আতঙ্ক বালুবাহী নৌযান বালখেড। বুড়িগঙ্গা, তুরাগ, মেঘনা, শীতলক্ষা সহ দেশের বিভিন্ন নদীতে বেপরোয়া গতিতে চলা বালখেডের ধাক্কায় প্রতিনিয়ত ডুবছে যাত্রীবাহী নৌযান, প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। সরকারি হিসেবে 4,700টি নিবন্ধিত বালখেডের কথা বলা হলেও নদীতে চলছে 11,000 বালখেড। আর এইসব অবৈধ বালখেড চলছে দক্ষ মাস্টারের পরিবর্তে অদক্ষ শুকানি দিয়ে। অনেকের মাস্টার সার্টিফিকেট নাই, ঠিক আছে, আমার সিনিয়র একজন আছে, একটু গন্ডাগার শিখতে পারলেই সে মিস্ত্রি। বিআইডব্লিউটিএ বলছে অবৈধ বালু ব্যবসায়ীদের কারণেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনুমোদনহীন এসব বালখেড। বালু ব্যবস্থাপনা যেটা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকরা দিয়ে থাকেন, সেখানে স্থানীয় পর্যায়েও একটু নজরদারি প্রয়োজন আছে। আমাদের কর্মচারী হোক আর পুলিশের কর্মচারী, অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া। বালখেডের ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানকারী একমাত্র সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর প্রধান চলমান অনিয়ম নিয়ে দিলেন দায়সারা জবাব। কৌশলগত, কারিগরি এবং এর যে সমস্ত ক্রু এগুলি ম্যান করে, এখানে সবার মধ্যে সমস্যা রয়েছে। রাতের আধারে নদীতে বালুবাহী বালখেড চলাচল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি হলেও মানা হচ্ছে না বেশিরভাগ নদীতে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয়ের আদলে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে 11টি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে 11টি প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও উন্নয়ন প্রকল্পের আওতায় সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল সহ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, BKMEA ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে 20 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম ওসমান কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ডিজিটাল শিক্ষা অর্জনের ব্যাপারে তাগিদ দেন। ডিজিটাল বাংলাদেশ তোমাদেরকেই করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বলে কিন্তু এখনো ব্যবসা বাণিজ্য চলছে। ডিজিটাল বাংলাদেশ যদি না হতো আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেত। এই জন্য কৃতিত্বটা কার? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃতিত্ব। ডিজেল, কেরোসিন, সয়াবিন ও এলপি গ্যাস সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের পায়রা চত্বরে কর্মসূচির আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট। এ সময় বক্তারা বলেন, জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের দাম কমিয়ে আনার দাবি জানান। মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড শহীদুল এনাম পল্লব সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে শহরের শেরেবাংলা পার্কের সামনে এই কর্মসূচি পালন করে পঞ্চগড় মেডিকেল কলেজ ও হাসপাতাল বাস্তবায়ন পরিষদ। বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও আর্থসামাজিক উন্নয়নে জেলার একটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজন। অবিলম্বে হাসপাতালটি প্রতিষ্ঠার দাবি জানান তারা। ঝিনাইদহে বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ চোরাচালানকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দর্শনা সীমান্ত থেকে মোটরসাইকেলে করে ভারত থেকে অবৈধভাবে স্বর্ণালংকারের চালান ঝুঁকে ঢাকায় নিয়ে যাওয়া হবে, এমন খবরে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে টহল জোরদার করে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলকে তল্লাশি করে 2 কেজি 145 গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটক করা হয় মোটরসাইকেলের আরোহী সিদ্দিকুর রহমান ও আব্দুল্লাহ নোমানকে। আগামী বছরের মার্চের মধ্যে দেশের শতভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল সকালে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-19 ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। যে আমাদের অ্যাচিভমেন্ট
অসাধারণ। আমরা আশা করি ডিসেম্বরের ভিতর প্রায় 60%, মার্চের ভিতর 100% হয়ে গেলে তখন আমরা ইনশাল্লাহ, এবং আমাদের দেশও কো প্রোডাক্টের ব্যবস্থা হচ্ছে, আমরা যৌথ উৎপাদন করতে যাচ্ছি বিভিন্নভাবে। আমরা এখন যে কোনো সময় উৎপাদন শুরু করে দিতে পারবো। সবাই মিলে শপথ গড়ি পরিচ্ছন্ন দেশ গড়ি এই স্লোগানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে বান্দরবানে। গতকাল সকালে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা শহরের রাস্তায় পড়ে থাকা পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি সংগ্রহ করে ডাস্টবিনে ফেলেন। এছাড়া পথচারীদের মাঝে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সচেতনতার বিষয়ে প্রচারণা চালান। ক্যাম্পেইনে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম উকিল। মৌলভীবাজারে শুরু হয়েছে আগাম আমন ধান কাটা উৎসব। কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করে কম সময়ে ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষকরা। পাশাপাশি আগের চেয়ে খরচ 3 ভাগের 2 ভাগ কমে গেছে বলেও জানান তারা। যান্ত্রিকীকরণের মধ্য দিয়ে জেলার কৃষিক্ষেত্রে বিপ্লব আসবে বলে জানালেন জেলা প্রশাসক। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এবছর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আধুনিক কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটছেন কৃষকরা। একই সঙ্গে হচ্ছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। চাষিরা জানান শ্রমিক সংকটে প্রতি বছরই ধান কাটতে বিলম্ব হলেও এবছর সময় মতো হচ্ছে। পাশাপাশি খরচ কমে যাওয়ায় খুশি তারা। চলতি মৌসুমে জেলায় 57টি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা হবে। এবার আমরা নতুন হারভেস্টার লইছি, রাইস প্লান্টার লইছি, সুতরাং আমরা মানুষের যে আগে মানুষের উপর নির্ভরশীলতা আছে এটা অনেকটা আমরা কমিয়ে আইছি। কম্বাইন্ড হারভেস্টার ধান কাটবে, প্লাস সেখানে মাড়াই করবে এবং ঝাড়াই করবে, তারপরে একটা জায়গায় নিয়ে সে একটা গাড়িতে বা একটা ট্রিপলে সে আনলোড করে দিবে। আমরা এখন ধান কাটা শুরু করেছি, অলরেডি আমরা ধান হাত করে নিয়েছি। মানুষ দিয়ে ধান কাটালে অনেক টাকা খরচ হতো, এখন মেশিন দিয়ে ধান কাটালে তার 3 গুণের 1 গুণ খরচ হচ্ছে। এক মাঠে একাধিক ফসল চাষের জন্য স্বল্পমেয়াদী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা প্রশাসকের মতে যান্ত্রিকীকরণের মধ্য দিয়ে জেলার কৃষিক্ষেত্রে বিপ্লব আসবে। আমরা চাচ্ছি যে রোপা আমন ধান কাটার পরে সরিষা, ভুট্টা, সূর্যমুখী এগুলি চাষ করে আমরা শস্যের নিবিড়তা বাড়ানোর জন্য, যাতে কৃষক ভাইরা একই জমি থেকে বেশি ফসল পেয়ে তারা লাভবান হন। আজকে যে যান্ত্রিকীকরণ যে প্রক্রিয়া শুরু হলো, এটির মাধ্যমে আমরা আগাম শস্য কর্তনের সেই সুযোগটি আমরা আজকে অর্জন করলাম এবং এটি একটি নিঃসন্দেহে আমি বলবো যে মৌলভীবাজারের কৃষিক্ষেত্রে একটি বিপ্লব নিয়ে আসবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,01,425 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। অসুস্থ ব্যক্তির জন্য জরুরি অবতরণ করেছে একটি বিমান। সুযোগ পেয়ে বিমানে থাকা 21 যাত্রী নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পরে জানা গেছে যার জন্য বিমানটি অবতরণ করা হয় তিনি অসুস্থই হননি। তারা সবাই অবৈধভাবে ওই দেশে প্রবেশের চেষ্টা করেছে। দর্শক, নাটকীয় এই ঘটনা ঘটেছে স্পেনের একটি বিমানবন্দরে। এ ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাটকীয় ঘটনার সাক্ষী হলো স্পেনের ব্যস্ততম পালমা ডি মালোরকাত বিমানবন্দর। স্থানীয় সময় শনিবার রাতে বিমানবন্দরটিতে জরুরি অবতরণ করে মরক্কো থেকে তুরস্কগামী একটি ফ্লাইট। অবতরণের পরপরই 21 যাত্রী রানওয়েতে নেমে দৌড়ে বেষ্টনী পার হওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তাদের ধরতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত 12 জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা এখনও পলাতক রয়েছে। পুলিশ জানায় এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এমন খবর শুনে বিমানটি স্পেনে জরুরি অবতরণের অনুমতি চাইলে রাজি হয় কর্তৃপক্ষ। বিমান থেকে অসুস্থ ওই ব্যক্তিকে নামানোর সঙ্গে সঙ্গে আরও 21 জন নেমে পালানোর চেষ্টা করে। পরে হাসপাতালে নেওয়া হলে মরক্কোর ওই নাগরিক সম্পূর্ণ সুস্থ বলে জানায় চিকিৎসক। তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে যাত্রীদের পালানো বিচ্ছিন্ন ঘটনা নাকি অবৈধভাবে স্পেনে প্রবেশের ষড়যন্ত্র ছিল তার তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় 4 ঘন্টা বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়। প্রায় 60টি জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। রাহানুল রানা, সময় সংবাদ। অর্থনৈতিক সংকট কাটানোর কথা বলে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান। এ ঘোষণায় পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি 8 রুপির বেশি বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ইমরান খানের পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দলগুলো।
দূষণের চাদরে ঢেকে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দীপাবলি উৎসবে পোড়ানো আতশবাজির ধোঁয়ায় বিপাকে রাজধানীবাসী। বায়ু দূষণের দৃষ্টিসীমা একেবারে কমে আসায় দুর্ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা যেন কমছেই না, বরং মাত্রা ছাড়িয়েছে রাজধানীর আশপাশের বেশ কয়েকটি শহরে। দিল্লিতে এখন দূষণের মাত্রা AQI 456। এটাকে গুরুতর অবস্থা বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুধু দিল্লি নয়, মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে ভারতের উত্তরপ্রদেশের অবস্থা এখন ভয়াবহ। এদিকে বাতাসে দূষণ বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা একেবারে কমে এসেছে। যে কোনো সময় রাজধানী দিল্লিতে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা নগর কর্তৃপক্ষের। তীব্র বায়ু দূষণের কারণে এরই মধ্যে স্বাস্থ্যজনিত নানা সমস্যাও দেখা দিয়েছে শহরবাসীর মধ্যে। শ্বাসকষ্ট সহ চোখ জ্বালাপোড়া সমস্যায় ভুগছেন তারা। এতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দূষণের মাত্রা এভাবে বাড়তে থাকলে ফুসফুসের ক্যান্সার সহ নানা রোগ দেখা দিতে পারে বলে মনে করছেন তারা। স্থানীয় গণমাধ্যম জানায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্র ও শনিবার দিল্লিতে দীপাবলির উৎসবে পোড়ানো বাজিতে দূষণের মাত্রা ছাড়িয়ে যায়। স্থানীয় আবহাওয়া দফতরের মতে, ভারতের হরিয়ানা ও পাঞ্জাব অঞ্চলে খড় পোড়ানোর ধোঁয়া এই দূষণের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এদিকে দূষণের মাত্রা খুব শিগগিরই কমবে না বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এখনো খোঁজ মেলেনি মার্কিন সেনাদের হাতে তুলে দেয়া 2 মাসের আফগান শিশু সোহেইলের। গেল আগস্টে সন্তানের জীবন বাঁচাতে কাবুল বিমানবন্দরে কাঁটাতারের ওপর দিয়ে শিশুটিকে পার করে দেন মির্জা সুরাইয়া দম্পতি। এ ঘটনায় প্রায় 2.5 মাস পরেও সন্তানের সন্ধান না পেয়ে দিশেহারা বাবা মা। করোনার বিধিনিষেধে শিথিলতা আসার পর থেকে স্বাভাবিক হচ্ছে সুইডেনের জনজীবন। দেশটিতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশি খুলেছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সুইডেনে করোনা সংক্রমণের শুরু থেকেই ব্যবসা বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসা বাণিজ্য শুরু করার কথা চিন্তা করলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন। সম্প্রতি করোনা পরিস্থিতি উন্নতি হওয়া এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়ায় সুইডেনের কর্মচাঞ্চল্য বেড়েছে বহুগুণ। আর তাই এই সময়টায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। আমার ইচ্ছা ছিল আমার দেশীয় প্রোডাক্টের একটা দোকান দিব স্টকহোমে, তো করোনার কারণে হয়ে ওঠে নাই। তো এখন একটু ভালোর পথে যাওয়ার কারণে আমি এই দোকানটা ওপেন করছি। এখন আস্তে আস্তে যেহেতু করোনা ভাইরাসটা শেষ হয়ে গেছে বা সুইডেনের চলাচলটা একদম নর্মাল হয়ে গেছে, এর জন্য আমরা এখন ভাবলাম আমরা আমাদের ব্যবসাটা রান করি। এদিকে ইউরোপের বাইরের নাগরিকদের সুইডেন ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 31 জানুয়ারি পর্যন্ত বলবৎ আছে। তবে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়া যে কেউ সুইডেন ভ্রমণ করতে পারবেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। EDF Aluminium, redefine possibilities. ঝিনাইদহে কমছে না সবজির দাম। দাম বেশি হওয়ায় খুশি কৃষক, তবে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের মাঝে। সবজি বাজারের খবর জানাতে শহরের নতুন হাটখোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। মৌটুসী, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট কিন্তু শহরের এই পুরো নতুন হাটখোলা সবজি বাজার। আমি সকাল থেকে এসে দেখেছি যে ঝিনাইদহ সদর সহ আশপাশে যে বিভিন্ন গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত সবজি নিয়ে কিন্তু এই হাটে আসতে শুরু করে এবং এই সবজি বাজারে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা সবজি কিন্তু বেচা কেনা জমে ওঠে। আমি সকাল থেকে এসে স্থানীয় ব্যবসায়ী এবং কৃষকদের সাথে কথা বলেছি, যেটা জেনেছি যে এখন যে সবজি দাম, সেই সবজিটা কিন্তু দাম তুলনামূলক বেশি গত বছরের অন্যান্য যে বছরগুলোতে এই সময়টাতে। আমি আজকে বাজারে যেটা দেখেছি যে বেগুন পাইকারি যে সবজি, সেই পাইকারি সবজি বেগুন কিন্তু 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা পাইকারি দরে এবং লাউ যেটা সেটা 30 থেকে 35 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। আমি দেখেছি যে মূলা যেটা সেটা পাইকারি দরে 35 টাকা বিক্রি হচ্ছে এবং ফুলকপি যেটা সেটা পাইকারি 35 টাকা বিক্রি হচ্ছে এবং পটল 20 থেকে 25 টাকা, মরিচ 90 থেকে 95 টাকা এবং উচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে কৃষকরা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে তারা এই বাজারে সবজি সরবরাহ কম, এই কারণে সবজির দামটা বেশি। কারণ যেই সবজি এখন বাজারজাতকরণ করা হচ্ছে সেই সবজি
এই যে যখন রোপণ করা হয়, যে চারা রোপণ করা হয়, সেই সময় বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়ে গেছিল, যে কারণে সবজির দামটা বেশি, সরবরাহ কম। এখানে একজন ব্যবসায়ী আছে, যারা কথা বলার চেষ্টা করবো যে আসলে সবজির দাম কেন বেশি এবং কবে নাগাদ এই সবজির দাম কমতে পারে বলে তারা মনে করছেন। আপনি যদি আমাকে এটা বলতেন যে সবজির দামটা আসলে কেমন এবং কেন বেশি এবং কবে নাগাদ কমতে পারে? সবজিটা আসছে এখন 10-12 দিন আগে যে বৃষ্টিটা হয়, বৃষ্টিটা হওয়ার কারণে সবজিটা হলো মাঠের সবজি নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। এই কারণে সবজির দাম এখন বৃদ্ধি, কেজিতে 10-12 টাকা হলে সবজির দাম বাড়তি। এই কারণে সবজির দাম এখন, সবজি যখনই আবার পরে যে সবজিটা লাগিয়েছে এই সবজিটা উঠলে দাম কমে যাবে, এই অবস্থা। মোটুসি, আপনি যেমনটি শুনছিলেন যে সবজি আসলে বাজারে এখন সরবরাহ কম, এবং এখন যে সবজিটা বাজারে আসছে এটা যখন রোপণ করা হয় সেই সময় বৃষ্টিপাতের কারণে সবজি ক্ষেতটা যে চারাতলা সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে সবজির দামটা কিন্তু বেশি এখন হচ্ছে আর কি। তবে কৃষি বিভাগ এবং যে ব্যবসায়ী এবং কৃষকরা তারা বলছেন যে এখন যে সবজি জমিতে রোপণ রয়েছে এবং যেটা 10 থেকে 15 দিন পরে যে সবজিটা বাজারে আসবে, সেই সবজিটা বাজারে এলে কিন্তু সবজির দাম কমবে বলে কিন্তু তারা মনে করছে। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বর্তমান যে সবজির দাম পাচ্ছে তাতে কিন্তু তারা খুশি, কারণ গত 2 বছর আমরা আগে যেটা দেখেছি যে করোনার কারণে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত সবজির দাম তারা ন্যায্য পায়নি, দেশের অন্যান্য স্থানে পাঠাতে পারেনি। কিন্তু এখন বর্তমানে সবজির দাম বাড়াতে কিন্তু তারা তাদের সেই গত যে করোনার মধ্যে যে লোকসান কাটিয়ে উঠে কিন্তু তারা একটু লাভের মুখ দেখছেন বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই দামটা যদি আরো কিছুদিন থাকে তাহলে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ মিটিয়ে কিন্তু তারা লাভের মুখ দেখবেন এবং আগামীতে যে চাষ করবে সেই চাষের কিন্তু খরচটা তারা কিন্তু এখন করবেন। তবে কৃষকরা বলছে এখন কিন্তু সারের দাম বেশি হওয়ার কারণে এবং ডিজেলের যে দামের কথা বলা হচ্ছে, যে দাম বৃদ্ধির কারণে কিন্তু এই ফসলের দাম বা ফলজ সবজির দাম কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। তারা বলছেন যে এখন যে এই সবজি আবাদ করছে বা সেই সবজি খেতে যদি সেচ দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিজেলের দাম বাড়লে কিন্তু সবজি যে আবাদ সেটা দাম বাড়তে পারে। তো মৌটুসি, এই ছিল ঝিনাইদহের যে সবজি হাট, সেই সবজি হাট থেকে আমার কাছে সবজি বাজারের সর্বশেষ। ঝিনাইদহের সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাদ পড়তে পারেন লিটন, সৌম্য সহ বেশ কয়েকজন। এই সিরিজের স্কোয়াডে থাকতে পারে চমক। জানা গেছে নির্বাচকদের বিবেচনায় আছেন রাব্বি, ইমন, তৌহিদ, হৃদয় সহ ঘরোয়া লিগে পারফর্ম করা 7 ক্রিকেটার। ইতোমধ্যে এনসিএল এর পরবর্তী রাউন্ডে অংশ না নিতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 14 নভেম্বর দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ব্যর্থ বিশ্বকাপ শেষে 2 ধাপে ফিরেছেন 10 ক্রিকেটার, 4 জন এখনও আছেন দুবাইয়ে। তবে নির্বাচক প্যানেলের যেন ঘুম হারাম, কখনো বোর্ড সভাপতি, কখনো বা নিজেদের মধ্যে। ব্যর্থতার অনুসন্ধান আর ভবিষ্যৎ দল গঠনে দফায় দফায় হচ্ছে আলোচনা। বিশ্বকাপ ব্যর্থতা যেন নাড়িয়ে দিয়েছে দেশের গোটা ক্রিকেটের ভিত, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক। প্রশ্ন, এমন পারফরমেন্সের পর তবে কি বদলে যাচ্ছে টি-20-র স্কোয়াড? বিশেষ করে সৌম্য, লিটনরা শটার ফরম্যাটে তবে কি পড়তে যাচ্ছেন বাদ? গুঞ্জন আরও জোরালো হয় এনসিএল এর বেশ কয়েকজন ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে প্রস্তুত থাকতে বলা হলে। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচক। ওয়ার্ল্ড কাপের পরে আমরা এই প্রথম মিটিংয়ে বসছি, তো এটা নিয়ে আমরা সব বিষয়ে আলোচনা হবে, খালি পুরা সার্বিক পারফরমেন্স নিয়ে আলোচনা হবে এবং সামনের দিকে কীভাবে আরও বেটার করা যায় এবং ভালো ক্রিকেটটা খেলতে পারি আগামী সিরিজটায়, সেটা দিয়ে নজর দেওয়া হবে। আমাদের যে সিলেক্টর গিয়েছে ওর থেকে ওটা আমাদের জানতে হবে, কোচের সাথে ডিসকাশন আছে, সব কিছু জেনে তারপর ঠিক করণীয়টা করানো হবে। প্রাথমিক একটা স্কোয়াড আমরা রেডি করছি, তো প্রাথমিক স্কোয়াডে কিছু খেলোয়াড়কে আমরা অলরেডি ন্যাশনাল লিগ থেকে পুল আউট করেছি। বিপরীতে তাদের ভাবনার পুরোটাই পাকিস্তান সিরিজ, যার জন্য 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত হবে প্রাথমিক স্কোয়াড। মূল দল ঘোষণা হওয়ার কথা আগামী 14 নভেম্বর। সঙ্গে সামনের ব্যস্ত শিডিউল নিয়েও আছে পরিকল্পনা। যেহেতু বিশ্বকাপে খুব হতাশাজনক একটা পারফরমেন্স হয়েছে, তারপরেও আগামী কয়েকদিনের মধ্যে সিরিজের প্রস্তুতি শুরু হবে, তো সেই হিসাবে আমাদের বেস্ট পসিবল সাইডটা রেডি করার জন্য আমরা আজকেই বসছি, তো আগামী 2-1 দিনের মধ্যে দল আমরা রেডি করে ফেলব।
তবে টি-20 দল নিয়ে আলোচনা থাকলেও পাকিস্তান সিরিজে টেস্ট স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না করার ইঙ্গিত প্রধান নির্বাচকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 13 নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। 17 দেশের সেরা আর্চারের লড়াই হবে বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে। 131 আর্চারের জন্য থাকছে বিশ্বমানের সকল সুযোগ সুবিধা। পুরো টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। ক্রিকেটের বাইরে যে খেলাটায় বাংলাদেশ চোখ রাঙাতে পারে সারা দুনিয়াকে, সেটা আর্চারি। সেই আর্চারির এশিয়ার মেগা আসর 22তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ বসছে ঘরের মাঠেই। 13 থেকে 19 নভেম্বর অনুষ্ঠেয় আসরের লোগো উন্মোচন হলো রাজধানীর 5 তারকা একটি হোটেলে। 17 দেশের সেরা তীরন্দাজদের লড়াই হবে বনানীর আর্মি স্টেডিয়ামে। আনা হবে বিদেশি বিচারক। 131 আর্চারকে দেয়া হবে আন্তর্জাতিক সব সুযোগ সুবিধা। ঘরের মাঠে খেলা থাকায় সুযোগটা কি রোমান দিয়া অসীমদেরই সবচেয়ে বেশি? আমরা একেবারে খারাপ করব এটা কিন্তু বলা যাবে না। আমরা চেষ্টা করব যে একটু ভালো কিছু করার জন্য, এবং আমাদের কোচও আশাবাদী। You ask for the goal. I think really we should grab for the medal. Yeah, it's important. You remember 2017 we had the Asian Championship here. এশিয়ার এই মেগা আসরের পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। তীর গো ফর গোল্ড মিশনকে সামনে রেখে দেশের আর্চারির উন্নতিতে সিটি গ্রুপ বিনিয়োগ করেছে মোটা অঙ্কের টাকা। সময়ের সাথে মিল করে পলিসি নিয়ে আর্চারি ফেডারেশন আগাবে, আমরা তাদের সাথে সাথে সাপোর্ট যেগুলো দিয়ে যাচ্ছি দিয়ে যাব। চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে 10 নভেম্বর থেকে পর্যায়ক্রমে ঢাকায় পায়ে রাখবে বিদেশি আর্চাররা। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টকে সামনে রেখে কলম্বোয় অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় বিকেলে 23 ফুটবলার নিয়ে 1.5 ঘন্টা অনুশীলনে ব্যস্ত সময় পার করেন কোচ মারিও লেমোস। এর আগে সকালে জিম ও সুইমিং সেশন করেন সাদ, সুমন রেজা, আশরাফুল রানারা। এদিকে দলের জন্য সুখবর, কোভিড টেস্টে দলের সব ফুটবলার সহ কোচিং স্টাফদের ফলাফল নেগেটিভ এসেছে। সাফের আক্ষেপ ভুলে এবার 4 জাতির টুর্নামেন্টে শিরোপা জয়ের প্রত্যয় বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে সোমবার সেশেলসের মুখোমুখি হবে লাল সবুজ জার্সিধারীরা। আমন ধান কাটার মহোৎসব চলছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। নতুন ধান ঘিরে এখন ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। এবার আমনের বাম্পার ফলনে খুশি কৃষক। ইছাপুরা ধানের মাঠে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোটসি, এই হেমন্তের ভোরে কিন্তু আজকে বেশ কুয়াশা পড়েছে। এই কুয়াশা ভেদ করে যখন সূর্য উকি দিয়েছে তখনই কিন্তু এমন ধান কাটার উৎসব চলছে। এবং এই উৎসব যদি আপনাকে একটু দেখাতে পারি, যে এখানে কিন্তু কৃষক খুশি মনে তারা ধান কাটছেন, কারণ এবার কিন্তু এখানে বাম্পার ফলন হয়েছে আমনের, এবং এই বাম্পার ফলনের কারণে কিন্তু তারা খুশি। একই সঙ্গে কিন্তু দাম পাচ্ছেন ভালো। তাদের পট্টা পড়েছে, বলছেন যে খরচ পড়েছে 500 টাকা প্রায় মনে, কিন্তু বাজারে কিন্তু তারা খুচরাই বিক্রি করতে পারছেন 900 থেকে 1000 টাকায়। আর সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1080 টাকা। তো এই যে সিরাজদিখানে ঘরে ঘরে এখন নবান্ন উৎসব, এই ধানকে কেন্দ্র করে আমরা এখানকার যে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বসেন তার কাছ থেকে জানতে চাইবো যে এই ধানের বাম্পার ফলন, এবং আগে সিরাজদিখানে তো এত আমন ধান হতো না, এখন কেন হচ্ছে একটু বলবেন আমাদের। মুন্সিগঞ্জের এই সিরাজদিখান এই এরিয়াটা হলো মাঝারি নিচু জমি। নর্মাল বন্যা না হইলে মূলত পানি ওঠে না। এইখানে যদি রূপা আমন ধান চাষ করা যায়, এটা আমরা আগে থেকে চিন্তা করে দেখছি যে বন্যা সহিষ্ণু যে জাতগুলি আছে, এই জাতগুলির আবাদ যদি বাড়ানো হয় তখন এখানে অনায়াসে রূপা আমন করা সম্ভব। এবং পানি নামার পরেও আলুর এরিয়া হওয়ার কারণে স্বল্প মেয়াদী যে জাতগুলি, এইগুলি যদি আগে চারা করে রাখা হয়, পানি নামার সাথে সাথে ধানকে কেটে তখন হইলো এই আলু বোনা সম্ভব হয়।
ধন্যবাদ আপনাকে। তো এখানে যে ধান কাটা উৎসব চলছে, আপনারা দেখছেন যে ভোর থেকে সেই ধান কাটার উৎসবে কিন্তু যে কৃষক তারা নিজেরা যেমন ধান কাটছেন, পাশাপাশি কিন্তু এখানকার যা দিনমজুর আছেন, কৃষক কিষানি আছেন, তারা কিন্তু এই ধান কাটায় অংশগ্রহণ করছেন এবং এখানকার এই ধানগুলো কেটে নেওয়ার পরে কিন্তু এখানে পাশেই মাড়াই কল, সেই মাড়াই কলে কিন্তু এগুলো মাড়াই করা হচ্ছে। আর এখানে কিন্তু বিলের বিভিন্ন স্থানে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে, যেটা কি ঝাড়াই মাড়াই কাটা সবকিছু কিন্তু সম্পন্ন হচ্ছে। এরপরে কিন্তু তারা বস্তাবন্দি করে এগুলো হাট বাজারে নিয়ে যাচ্ছেন বা অনেকে নিজেদের খাবারের জন্য ব্যবহার করছেন, পিঠাপুলির জন্য ব্যবহার করছেন এবং ঘরে ঘরে যে নবান্ন উৎসবকে ঘিরে সেখানে কিন্তু ঢেকি ব্যবহার করা হচ্ছে, কাহেলসিয়া ব্যবহার করা হচ্ছে। এই ঢেকিতে ছাটা চালে কিন্তু তারা এখানে পিঠাপুলি করছেন, কারণ এই শীতের আগমন সামনে রেখেই কিন্তু এখানে যে শীতের একটা আবহাওয়া তৈরি হয়েছে, তখনই কিন্তু এখানে পিঠাপুলি তৈরির হিড়িক পড়ে গেছে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর, সেখানে যে পিঠাপুলির একটা বিশেষ ঐতিহ্য আছে, সেগুলো কিন্তু এখানে ব্যাপকভাবে শুরু হয়েছে এবং এই যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এখানকার যে তাদের নতুন প্রযুক্তি, সে কারণে কিন্তু এত ব্যাপক আমন চাষ হয়েছে এবং এই আমনের উৎপাদনের যে হার, সেটিও কিন্তু তারা বলছেন সন্তোষজনক এবং এখানে নানা রকম নতুন নতুন আমনের জাত কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং এই যে আপনারা জানেন যে এই সিরাজদিখানের যে ঐতিহ্য, এখানে কিন্তু ব্যাপক আলু হয় এই মুন্সিগঞ্জে। এই আলুর পরে যে তারা আমনটা করতে পারছেন এখন, সে কারণে কিন্তু তারা স্বাবলম্বী হচ্ছেন এবং এবার আলুর দরটা কমে যাওয়ার কারণে তারা যে হতাশায় ছিলেন, কিন্তু ধান দিয়ে সেটিকে পুষিয়ে নেবার চেষ্টা করছেন এবং এই যে জমিগুলোতে ধান কাটা হচ্ছে, এখানে কিন্তু আলুর উৎপাদন হবে এবং এই আলুকে ঘিরে এই ধান কাটার পরে কিন্তু এই জমিতে তারা ট্রাক্টর ব্যবহার করে চাষাবাদ করবেন এবং এই যে ধানের খড়, সেগুলো কিন্তু আলুর উপরে যে কেল থাকবে সেটিকে ঢেকে দেওয়ার জন্য কাজ করবেন। এবং এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে এই সিরাজদিখানের আশেপাশে এলাকাগুলোতেও কিভাবে এই আমনের যে উৎপাদন সেটি বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারেও কিন্তু তারা পদক্ষেপ নিয়েছেন। তো এই ছিল সিরাজদিখানে আমন চাষের সবশেষ। মোটসি, আমন ধান কাটার মহোৎসব চলছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 150 টাকা ভাড়া যদি আপনি 300 টাকা নেন তাহলে তার হয় না। এটা তো চরম একটা তাদের অযৌক্তিক দাবি। নিম্নবিত্ত মানুষ, তাদের উপরে এরকম মরার উপরে খারাপ। জ্বালানি তেলের বাড়তি দামের সাথে সমন্বয় নয়, দ্বিগুণ ভাড়া বাড়ানোর দাবি লঞ্চ মালিকদের। অযৌক্তিক বলছেন যাত্রীরা। বাস লঞ্চ বন্ধ থাকায় ট্রেনে উপচে পড়া ভিড়। ডিসেম্বরে পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। জীবনযাত্রার প্রভাব পড়ার শঙ্কায় গ্রাহক। দাম না বাড়িয়ে সিস্টেম লস কমানোর আহ্বান ক্যাবের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ে।